স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। চাকসু নির্বাচন ঘিরে জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণের পর ভোটের হাওয়া বইছে পুরো ক্যাম্পাসে। গত 2 দিনে 97 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম নিয়েছে। এর মধ্যে ভিপি 8 জন আর জিএস 3 জন। হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 70টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তামিম আহমদ শরীফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবার নির্বাচনী ট্রেনে উঠতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় সকাল 9:30টায়। উৎসবমুখর পরিবেশে ফর্ম সংগ্রহ করেন হল ও কেন্দ্রীয় সংসদের বিভিন্ন প্রার্থীরা। দ্বিতীয় দিনে এসে বিচ্ছিন্নভাবে মনোনয়ন ফর্ম নিয়েছেন শাখা ছাত্রদল থেকে নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশীরা। মঙ্গলবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের উপস্থিতিতে প্যানেল ঘোষণা করার কথা জানিয়েছে সংগঠনটি। এছাড়া অন্যান্য সংগঠনও আগামীকাল প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা। ফ্রি ফেয়ার একটি ইলেকশন যাতে হয় এবং শিক্ষার্থীদের মতামতের যাতে বিজয় হয়। অফিসিয়াল নন অফিসিয়াল ছাত্রদলের পক্ষ থেকে আমরা ইন্ডিভিজুয়াল যারা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন পদে আমরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। প্রায় 3 যুগ পর চাকসু কার্যকর করাকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। আমার টার্গেট হলো আমাদের হলে যে সমস্ত অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী আছে তাদের প্রতিনিধি হিসেবে আমাদের হলে যে সমস্ত এক্সিস্টিং প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করা। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই সেক্টরে এই প্ল্যাটফর্মে এসে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের তাদের অধিকার আদায়ে কাজ করা। আমি যদি নির্বাচিত হই তাহলে এই পদে যেসব কাজ করা সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব আমার জায়গা থেকে করার। আগামীকাল মনোনয়নপত্রে আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন। প্রায় 14টা হলে এটা তো 350-400 বিয়ার মতো আমাদের ফর্ম যাবে, তো এইটা খুব বেশি তো এখনো যায়নি। আমার ধারণা কালকের মধ্যে এরা সবাই আসবে, তখন একটু হ্রাসও হবে, সেই জন্য আমরা একটা প্রস্তুতিও রাখছি। নির্বাচনের মনোনয়ন বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। জমা দেয়া যাবে বুধবার। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। ডেস্ক রিপোর্ট নিউজ 24। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ চাকসুতে চলছে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। আর এই নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তামিম আহমদ শরীফ। তামিম, আজ কতজন মনোনয়নপত্র কিনেছেন এবং ক্যাম্পাসে নির্বাচনের প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম কিনেছেন প্রার্থীরা। আজ 169 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এখানে কেন্দ্রীয় সংসদে 93 জন মনোনয়নপত্র কিনেছেন এবং হল সংসদে কিনেছেন বাকিরা। আপনাকে জানিয়ে রাখতে চাই যে 93 জন কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদের মধ্যে মেয়েদের হল সংসদে 46 জন মেয়ে মনোনয়নপত্র কিনেছেন এবং 26 জন ছেলে মনোনয়নপত্র কিনেছেন হল সংসদ থেকে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজকে অনেকটা গতদিন থেকে আজকে বেড়েছে এবং আগামীকাল প্রার্থীরা আরও আসবে বলে জানিয়েছেন এমনটা। আর আগামীকাল প্রার্থীদের মনোনয়নপত্র কেনার শেষ দিন এবং 21 তারিখে চূড়ান্ত মনোনয়নপত্র যারা কিনেছেন তাদের চূড়ান্ত বিষয়টা জানাবেন কমিশন। এবং নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে। হলগুলোতে প্রার্থীরা যাচ্ছেন এবং জুপড়িগুলোতে এবং ডিপার্টমেন্টগুলোতে শিক্ষার্থীরা গিয়ে ভোটারদের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করছেন এবং আপনাকে আরও জানিয়ে রাখতে চাই, নির্বাচন কমিশনও এমনটি জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি ব্যবস্থা করেছেন এবং তারা নির্বাচন এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি নির্বাচন শিক্ষার্থীরা দেখতে পারবে। আর আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল চট্টগ্রাম থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। সোমবার দুপুরে চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল বাঁকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোহাজারীগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সামান্য বৃষ্টিতে নোয়াখালীতে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। দর্শক, এই বিষয়ে নোয়াখালী থেকে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। আর সোহাগ, জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কতটুকু জানতে পেরেছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ বক, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে আজ ভোর থেকে দিনের বিভিন্ন সময়ে আসলে থেমে থেমে বৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে আসলে নোয়াখালীতে বিভিন্ন সড়কে পানি উঠে গেছে। আসলে নিচে এই পানি উঠার কারণে আসলে বিভিন্ন সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। আসলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। আমি আছি এখন নোয়াখালী, এটি নোয়াখালী জজকোট সড়ক। এই সড়কটিতে থেমে থেমে বৃষ্টির কারণে আসলে সড়কের অবস্থা খুবই খারাপ। আসলে নোয়াখালীতে সামান্য বৃষ্টিতে আসলে নোয়াখালীর বিভিন্ন সড়কে পানি উঠে যায়। আমি আপনাকে একটু দেখাই যে এই সড়কটিতে সামান্য বৃষ্টির কারণে আসলে এই সড়কের বিভিন্ন অলিতে গলিতে আসলে পানি উঠে গেছে। আসলে এই সড়কটি সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া জেলা জজকোট সড়ক এবং আলপারক স্কুল সড়ক, গার্লস স্কুল সড়ক এবং হাউজিং সহ বিভিন্ন সড়কে পানি উঠে গেছে। আসলে মানুষের এই সড়কের জলাবদ্ধতার কারণে সামান্য বৃষ্টিতে মানুষের রাস্তাঘাটের বেহাল অবস্থা সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের শেষ নেই। মানুষের আসলে খুবই কষ্ট। সারাদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে চলাফেরায় তাদের খুবই কষ্ট হয়েছে। বিশেষ করে স্কুলগামী যে শিক্ষার্থীরা ছিল তারা আসলে স্কুলে আসা যাওয়াতে তাদের দারুণ সমস্যা হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলছি। আসলে নোয়াখালীতে দখল এবং দূষণের কারণে আসলে মূল সমস্যা। নোয়াখালীতে দীর্ঘদিন থেকে আসলে দখল এবং দূষণ থাকার কারণে কিন্তু আসলে নোয়াখালীতে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে আসলে নোয়াখালীতে পানিগুলো জমে যায়, বিভিন্ন সড়কে পানি উঠে যায় এবং বিশেষ করে খাল এবং নানারগুলা পরিষ্কার নাই এবং দখল এবং দূষণ মুক্ত করে যদি নোয়াখালী পৌরসভার জন্য যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আসলে এই অবস্থা থাকবে না। আসলে এই বিষয়ে নোয়াখালী পৌর প্রশাসন দীর্ঘদিন থেকে বারবার আশ্বাস দেওয়ার পরও নোয়াখালীতে কোনো খাল খননের কোনো উদ্যোগ নেই। আসলে পাশাপাশি চৌমুহনী পৌরসভায় যেভাবে খাল খনন করে আসলে জলাবদ্ধতা মুক্ত করা হয়েছে, জলাবদ্ধতা থেকে মানুষকে নিষ্কাশন করা হয়েছে, আসলে নোয়াখালী পৌরসভায় তেমন একটি দেখছেন। এই বিষয়ে আমি কথা বলছি নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক নোয়াখালী পৌরবাসী ইসমাইল সাহেবের সাথে। তিনি আমাকে জানিয়েছে খুব শীঘ্রই তারা একটি ম্যাপ করেছেন এবং অতি খুব দ্রুতই তারা এই ব্যবস্থা নেবেন। এবং পাশাপাশি আমি কথা বলছি নোয়াখালী পৌরসভার সচিবের সাথে। তিনি আমাকে জানিয়েছেন তারা তালিকা করছেন এবং খুব দ্রুত তারা পৌরসভার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে পিসি স্টুডিওতে সোহাগ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম নগরে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরবাসীর অভিযোগ, দখল আর ভরাটে হারিয়ে গেছে বহু খাল, অথচ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ এগুচ্ছে মাত্র 36টি খাল ঘিরে। প্রশ্ন উঠছে, এভাবে কি সত্যিই মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি? চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে নগরবাসীর প্রত্যাশা অনেক, তবে কার্যকর সমাধানের জন্য এখনই প্রয়োজন খাল পুনরুদ্ধারের রাজনৈতিক সদিচ্ছা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের অভিযোগ, আগে যেখানে জোয়ার ভাটার পানি আসতো আজ সেখানে খালের অস্তিত্বই নেই। ফলে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় সড়ক ও ঘরবাড়ি। আগের মতো খাল এখন নাই, যার কারণে ভরাট হয়ে গেছে, জলাবদ্ধতা বাড়ি গেছে। এখানে সব জায়গাতে পানি। খালগুলো সংস্কার হয়ে যাক, তাহলে আশা করি জনগণ সুফল পাবে। বিশেষজ্ঞরা বলছেন 1995 সালের মাস্টার প্ল্যান অনুযায়ী চট্টগ্রামে ছিল প্রায় 71টি খাল। 2015 সালে তা কমে দাঁড়ায় 57-এ। আর বর্তমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যুক্ত হয়েছে মাত্র 36টি খাল। এখানে 71টা খাল দিয়ে পানি নিষ্কাশন হতো, সেখানে 18টা খাল দিয়ে আমি সংস্কার করে কিভাবে আমি জলাবদ্ধতা একটা সুফল পেতে পারি? তাহলে এটা তো একটা বড় একটা প্রশ্ন। পরিকল্পনা অনুযায়ী আরএস জরিপের ভিত্তিতে খালগুলো পুনরুদ্ধারের সিদ্ধান্ত থাকলেও প্রভাবশালীদের কারণে তা হয়নি বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। এখানে একটা কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত দরকার যে খালগুলো সত্যিকার ভাবে যদি পুনরুদ্ধার করার একটা সদিচ্ছা থাকে সরকারের এবং প্রশাসন, তাহলে সেটা সম্ভব। এটা দুরূহ, কিন্তু এটা সম্ভব। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর দাবি, তাদের আওতাভুক্ত 36টি খালে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যেভাবে আমরা 3600 স্থাপনা ভেঙেছি, এখানে অনেকগুলো স্থাপনা আমরা ভেঙেছি, অনেক প্রভাবশালী স্থাপনা আমরা ভেঙে দিয়েছি, কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী কাজটা করাতে। 14,000 কোটি টাকার এই প্রকল্প কতটা টেকসই সমাধান আনবে তা নিয়ে সংশয়ে নগরবাসী। হারিয়ে যাওয়া খাল পুনরুদ্ধার ছাড়া নগরবাসীর জলাবদ্ধতা থেকে মুক্তির স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বাকুলিয়া বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আরও বলেন, সদস্য নবায়নের মধ্য দিয়ে দল পুনর্গঠন করতে হবে। এছাড়া দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণ করার দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে মানববন্ধনে অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় আজ পর্যন্ত 4 লেন বা 6 লেনে উন্নীতকরণ হয়নি। তাই প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে, নিহতও হচ্ছেন। তাই অবিলম্বে মহাসড়কটি 6 লেনের উন্নীতকরণের দাবি জানিয়েছেন বক্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সন্দ্বীপে বিএনপির গণসংযোগ ও পথসভা হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা। তিনি বলেন, বিগত 17 বছরে দেশের যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিএনপি ক্ষমতায় গেলে যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। নারীদেরকে পিছিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। রোববার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব তিথি উপলক্ষে চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত মাতৃ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আরও বলেন, সমাজ ও দেশের কল্যাণে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। পতিত স্বৈরাচার, তাদের দোসর ও গণতন্ত্রের পুনরুদ্ধারের শত্রুরা বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার করাতির হাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।